আরো একবার তোমাদের এলিটে স্বাগত আর সকলকে সুপ্রভাত। ইতিমধ্যে বায়োলজির সবগুলো ক্লাস হয়ে গেছে, সেগুলো যারা এখনো দেখোনি, নতুন ব্যাচ পারচেস করেছো, অবশ্যই সেগুলো দেখে নিও আর খাতাতে নোটস করতে থেকো। আমরা বলেছিলাম যে বায়োলজি শুরু হয়ে যাওয়ার পরে আমরা কেমিস্ট্রি শুরু করব, তো আজকে থেকে তোমাদের কেমিস্ট্রি শুরু হচ্ছে। তো কেমিস্ট্রিটা একটু ধরে ধরে পড়াবো, একটুখানি সময় লাগবে। বেশি কিছু তো যেহেতু তোমাদের পুলিশের জন্য খুব বিশাল কিছু জানতে হবে না, ক্লাস 11-12 যেরকম সায়েন্স পড়ানো হয় সেগুলো দরকার নেই, যেটুকু দরকার সেরকম আমরা করব। আর তোমরা এটার মক টেস্ট কিন্তু অ্যাপের মধ্যেই পেয়ে যাবে, আর নোটসটাও কিন্তু অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তো তোমরা যতক্ষণ জয়েন করছো ততক্ষণ আমি একটু ব্রিফলি তোমাদেরকে সিলেবাসটা বলে দিই যে আমরা এই কেমিস্ট্রিতে কি কি পড়বো। কেমিস্ট্রির সিলেবাস যে বিশাল কিছু আছে সেরকম না, কিন্তু কিছু কিছু চ্যাপ্টার আবার ভীষণ ইম্পর্টেন্ট, কিছু কিছু জায়গা আবার কনসেপচুয়ালও আছে যেখানে কনসেপ্টটা রাখতে হবে, নইলে কিন্তু হবে না। আর আজকাল তো দেখছো যে কোয়েশ্চেনের লেভেল কিন্তু আর সেই গতানুগতিক ফ্ল্যাট টাইপের আর আসে না। আস্তে আস্তে প্রত্যেকটা কোয়েশ্চেন মানে প্রত্যেকটা এক্সামের কোয়েশ্চেন কিন্তু আপডেট হচ্ছে। তুমি যদি 5-10 বছর আগেকার কোয়েশ্চেন নিয়ে বসো আর রিসেন্ট যদি দেখো তাহলে দেখবে সেখানে কিন্তু হিউজ একটা পার্থক্য থেকে যাচ্ছে। তাই একটু সব রকম ধারণা যেন আমাদের এই পড়ার মধ্যে দিয়েই হয়ে যায়। এবার যদি সিলেবাসটা একটু লক্ষ্য করো, তো সিলেবাসে আমরা কি কি পড়বো আমরা দেখবো যে সিলেবাসে প্রথমেই আছে হচ্ছে, মানে সেরকম ভাবে তো সিলেবাস আলাদা করে কিছু হয় না, ওখানে শুধু বলা থাকে যে সায়েন্সের সিলেবাস। এবার সায়েন্সের কতখানি পড়তে হবে, যে টপিক গুলো আমরা কেমিস্ট্রির জন্য পড়বো সেগুলো হচ্ছে, প্রথমেই দেখবো পদার্থ। আর কি পড়বো নেক্সট আমরা পড়বো, মানে আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে পদার্থ আর পরমাণুর গঠন। পড়বো আমরা পর্যায় সারণী। এই প্রথম তিনটে টপিক খুব ভীষণ মানে ইম্পর্টেন্ট, আর এখানে অনেক কিছু কনসেপ্টের ব্যাপার রয়েছে, তাই প্রত্যেকে কিন্তু খুব মন দিয়ে ক্লাসটা করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই নির্দ্বিধায় জিজ্ঞেস করবে। যদি মনে হয় যে না খুব বোকা বোকা জিনিস আমার মনে কোয়েশ্চেন আসছে, তাও জিজ্ঞেস করবে। যদি মনে হয় যে ম্যাডাম আমি 2+2 কত হয় জানি না, এটা আমাকে শিখিয়ে দিন, সেটাও জিজ্ঞেস করবে। এখানে লজ্জার কোনো জায়গা নেই। না যদি তুমি জিজ্ঞেস করো, যদি কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু লস তোমারই হবে। তাই যে কোনো ডাউটের জন্য কিন্তু সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। যদি মনে হয় যে না এখন জিজ্ঞেস করতে পারছো না, বা পরে পড়তে গিয়ে মনে হচ্ছে এই জায়গাটা ডাউট লাগছে, তাহলে পরে জিজ্ঞেস করবে, পরের ক্লাসে জিজ্ঞেস করবে। পর্যায় সারণীর পর আমরা কি দেখবো, আমরা একটু দেখবো রাসায়নিক বন্ধন, দ্রবণ, অ্যাসিড, ক্ষার, জৈব রসায়ন, অজৈব রসায়ন, প্রাত্যহিক জীবনে রসায়ন, মানে এভরিডে যেটা আমরা পড়ি, আমাদের দৈনন্দিন জীবনে কি কি জিনিস আমরা কেমিস্ট্রি ইউজ করে থাকি সেগুলো দেখবো। শিল্প রসায়ন, আর হচ্ছে আমরা দেখবো কি যেন পরিবেশ রসায়ন। আর যদি কিছু মিসলেনিয়াস থাকে তাহলে সেটাও করে নেব। তাহলে এই হচ্ছে আমাদের মেন সিলেবাস, যার মধ্যে প্রথম দুটো আমরা আজকে পড়বো আর বাকিগুলো পরপর হতে থাকবে। প্রথম তিনটে যে রয়েছে আমাদের, তিনটে না চারটেই বলা চলে, সেইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন তোমরা যদি এবারে WBCS এর একটা কোয়েশ্চেন দেখে থাকো যেখানে বলেছিল যে রাসায়নিক বন্ধন, এরকম একটা কোয়েশ্চেন ছিল যে জল আর HF এর মধ্যে এক ধরনের রাসায়নিক বন্ধন আছে যেটা দেখা যায়
কিন্তু H2S এর মধ্যে দেখা যায় না, সেটা কি হবে? সেটা হবে হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ডের একটু কনসেপ্টটা জানতে হবে, সমযোজী বন্ধন কি সেগুলো একটু ধারণা রাখতে হবে। তাহলে সেই জিনিসগুলো আমরা রাসায়নিক বন্ধনে শিখবো। তো আজকের ক্লাসে আমরা জানবো যে পদার্থ কি, পদার্থ কি তার সাথে হচ্ছে, চলো প্রথমেই দেখে নেব যে আমরা আজকে কি পড়তে চলেছি। আজকে পড়তে চলেছি পদার্থ, আর পড়তে চলেছি হচ্ছে পরমাণুর গঠন। এবার ছোট থেকেই তোমরা যখন পরমাণুর গঠন পড়ো তখন এইরকম কিছু একটা ছবি দেখেছো নিশ্চয়ই, যে মাঝখানে অনেক কিছু গোল গোল থাকে আর তার চারপাশে ঘিরে হচ্ছে কক্ষপথ থাকে। তো এই জিনিসটাও আজকে আমরা পড়বো, কিন্তু প্রথমে আমরা শুরু করব হচ্ছে একটা কোয়েশ্চেন দিয়ে। কোয়েশ্চেনটা কি, যেহেতু আমরা রসায়ন পড়ছি তাহলে রসায়নের জনক কে? যেমন আমরা জেনেটিক্স পড়ার ক্ষেত্রে দেখেছিলাম যে জেনেটিক্স এর ফাদার কাকে বলা হয়, তাই তো মেন্ডেলকে বলা হয়। তেমনি এখানে আমাদের পড়তে হবে যে আমাদের আধুনিক রসায়ন বিদ্যার জনককে। এর উত্তরটা হয়ে যাবে হচ্ছে ল্যাভয়েসিয়ার। নাম শুনেছ নিশ্চয়, ল্যাভয়েসিয়ার। না শুনে থাকলেও কোনো প্রবলেম নেই। ল্যাভয়েসিয়ার হচ্ছে আধুনিক রসায়ন বিদ্যার জনক। আরো একটা কোশ্চেন মনে রাখবে, ফাদার অফ ইলেকট্রিসিটি কাকে বলা হয়? ফাদার অফ ইলেকট্রিসিটি বলা হয় হচ্ছে মাইকেল ফ্যারাডেকে। তাহলে এখান থেকে আমরা দুটো কোশ্চেন পেয়ে গেছি, যে আধুনিক রসায়ন বিদ্যার জনক বলা হয় ল্যাভয়েসিয়ারকে, আর ফাদার অফ ইলেকট্রিসিটি বলা হয় মাইকেল ফ্যারাডেকে। এবার দেখে নেব অ্যাকচুয়ালি পদার্থ কি। পদার্থ যদি আমি বলি, আশেপাশে তুমি যা কিছু দেখছো সেগুলোই হচ্ছে পদার্থ। এবার তার তো একটা সংজ্ঞার প্রয়োজন। আমরা কি বলতে পারি, এই যে এই পেনটা ধরে আছি বা এই যে চশমাটা আমি পরে আছি, তোমরা ল্যাপটপে হোক বা ফোনে থেকে ক্লাস করছো, এই সবকিছুই পদার্থ। এই প্রত্যেকটা জিনিসের ভর আছে, মানে এর মধ্যে কিছু না কিছু জিনিস দিয়ে তৈরি, যার জন্য এর ভর রয়েছে। এই জিনিসটা একটু কিছুটা জায়গা দখল করে নিয়ে রয়েছে, মানে একে যদি আমি এখান থেকে সরিয়ে দিই তাহলে এই জায়গাটা পুরো হাওয়া দিয়ে ফিল আপ হয়ে গেল। তাহলে এই কিছুটা আয়তন দখল করে রয়েছে বা জায়গা দখল করে রয়েছে। তাহলে কি কি পেলাম? প্রথমত পেলাম ভর পেয়েছি, আর আয়তন পেয়েছি, আর কি, আর হচ্ছে একে কোনো না কোনো সেন্স দিয়ে, মানে আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে তার মাধ্যমে কিন্তু একে আমরা অনুভব করতে পারি। তাহলে সেগুলোই হচ্ছে পদার্থ। তাহলে কি কি বললাম, যে যে ভর বা মাস আছে, যা কিছুটা জায়গা দখল করে থাকে, যাকে সেন্সের মাধ্যমে অনুভব করা যায়। যেমন এটা টাচের মাধ্যমে অনুভব করতে পারছি, আমি চোখে দেখতে পাচ্ছি, তাহলে সেটা অনুভব দিয়ে আমি এটাকে বুঝতে পারছি যে এটা একটা পদার্থ। এবার পদার্থ কয় প্রকারের হয়? পদার্থ মেনলি বলছি, প্রধানত পদার্থের তিনটে দশা হয়। কি কি দশা? ছোট থেকেই সবাই পড়ে এসেছি, কঠিন, তরল আর গ্যাস। প্রত্যেকটা জিনিস আমরা দেখেছি যে আশেপাশে, এই পেনটা এটা কঠিন বস্তু। তরল কি? জল হচ্ছে তরল পদার্থ। গ্যাস কি? বায়ু, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে গ্যাস। এই প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু আমরা পরিচিত। তাহলে পদার্থের প্রথম যে তিনটে অবস্থা সেটা হচ্ছে কি কি? কঠিন ফার্স্ট, সেকেন্ড হচ্ছে তরল, থার্ড হচ্ছে গ্যাস। এবার এদের ক্যারেক্টার গুলো দেখতে হবে। যেমন কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে, তাই তো, এটার একটা নির্দিষ্ট শেপ আছে। কিন্তু তরল পদার্থেরও আকার থাকলেও কোনো আয়তন নেই। কারণ কোন তরল পদার্থকে, ধরো একটা জল মানে জল তুমি একটা গ্লাসের মধ্যে নিলে, তাহলে জল কি করে? সেই গ্লাসের শেপ, যেটা যেরকম আমাদের গ্লাসের আয়তন সেই রকমের হয়ে যায়, তাই তো। তাহলে তরলের আকার থাকলেও আয়তন নেই, আর গ্যাসের কোনো আকার বা আয়তন নেই। তুমি যদি একটা এরকম পাত্রের মধ্যে গ্যাস নাও, ধরো অক্সিজেন নিচ্ছ, তাহলে কি করবে? এই অক্সিজেন পুরো এই যে পাত্র আছে তার মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়বে। এবার যদি তুমি এর থেকে ছোট পাত্র নিতে, তাহলে সেই ছোট পাত্রের মধ্যে সমানভাবে গ্যাসটা ছড়িয়ে পড়তো। এর থেকে যদি বড় পাত্র নিতে, বড় পাত্রে সমানভাবে গ্যাসটা ছড়িয়ে যেত। তাহলে গ্যাস কি করছে? আমাদের পাত্র যেরকম সেই রকম আকার আয়তন ধারণা করছে। তাহলে কঠিনের মধ্যে আকার রয়েছে, আয়তন রয়েছে, তরলের আয়তন নেই, গ্যাসের আকার আয়তন কোনোটাই নেই।
এবার কঠিনের ঘনত্ব বেশি। কঠিন পদার্থ আমরা দেখি, মানে পদার্থ যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, পদার্থকে যদি আরো টুকরো টুকরো করে ভাঙি তাহলে পাবো হচ্ছে কণা। কঠিন পদার্থের মধ্যে যে কণাগুলো থাকে খুব কাছে 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 এরকম সাজানো থাকে। তরল পদার্থ যদি দেখি, তরল পদার্থে অণুগুলো একটু দূরে দূরে সাজানো থাকে। আর যদি গ্যাস দেখি, গ্যাস একেবারে গ্যাসের মধ্যে কণাগুলোর মাঝে দূরত্ব অনেক বেশি হয়। তাহলে কঠিনের মধ্যে কণাগুলো একদম ঘন সংঘবদ্ধ অবস্থায় আছে, তরলে একটু কম আর গ্যাসে আরো কম। সেই জন্য কঠিনের ঘনত্ব বেশি, তরলের ঘনত্ব কঠিনের থেকে বেশি কিন্তু গ্যাসের থেকে, মানে কঠিনের থেকে কম, গ্যাসের থেকে বেশি, আর গ্যাসের ঘনত্ব হচ্ছে আরো কম। এবার দেখবো কাইনেটিক এনার্জি কি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে ছোটাছুটি করা। এই যে এই পেনটা রয়েছে, এই পেনটা তো কণা দিয়ে তৈরি, প্রত্যেকটা কণা কিন্তু খুব ছোটাছুটি করছে, এক কথায় ধরে নাও। এবার তোমরা বলতে পারো যে ম্যাডাম দেখতে তো পাচ্ছি না। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এর মধ্যে যে কণাগুলো আছে সেগুলো নিজের জায়গাতে দাঁড়িয়ে এবার সামনে একবার পেছনে, সামনে একবার পেছনে এরকম ভাবে নড়াচড়া করছে, যেটা কঠিনের ক্ষেত্রে খুব কম হয়, তরলের ক্ষেত্রে মাঝারি ধরনের হয়, আর গ্যাসের ক্ষেত্রে সব থেকে বেশি যে কণাগুলো রয়েছে খুব ছোটাছুটি করে। তাহলে কাইনেটিক এনার্জি, গতি শক্তি কার বেশি? গ্যাসের সব থেকে বেশি, তারপরে তরল, তারপরে হচ্ছে কঠিন। এবার হচ্ছে আন্ত আণবিক আকর্ষণটা কাকে বলে? আন্ত আণবিক আকর্ষণ বলতে বোঝায় এই যে ধরো দুটো কণা রয়েছে, এই কণা একে অপরকে আকর্ষণ করছে। এবার ধরো আমার কোনো ধরো আমার কোনো বন্ধু বা বান্ধবী রয়েছে, সে একটু দূরে রয়েছে, ঠিক আছে, তার যেহেতু দূরত্ব বেশি সেই জন্য কিন্তু আমাদের মধ্যে আকর্ষণ কম। এবার যদি কোনো বন্ধু বা বান্ধবী খুব কাছাকাছি থাকে, যার সাথে আমার রোজ দেখা হচ্ছে, কথা হচ্ছে, তার প্রতি আমার আকর্ষণটা বেশি হবে, কারণ সে কাছে রয়েছে তাই। এখানেও ঠিক সেম জিনিসটাই হয়, যখন কণাগুলো খুব কাছাকাছি থাকে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা আন্ত আণবিক আকর্ষণ বলটা খুব বেশি হয়, কিন্তু দূরে দূরে চলে গেলে আন্ত আণবিক আকর্ষণটা খুব কম হয়। এবার একটু আগে আমরা দেখলাম যে কঠিনের মধ্যে কণাগুলো খুব কাছে কাছে রয়েছে, যত কাছে রয়েছে তত বেশি কিন্তু ইলেকট্রন ফোর্সটাও বেশি, আর যত দূরে চলে যাবে তার মধ্যে আন্ত আণবিক আকর্ষণ বলটা কম হয়ে যাবে। তাহলে কঠিনে সব থেকে বেশি থাকে, তরলে সব থেকে হচ্ছে আমাদের মিডিয়াম থাকে, আর গ্যাসে সব থেকে কম হচ্ছে আমাদের আন্ত আণবিক আকর্ষণ থাকে। তাহলে এই ছকটা কিন্তু ভালো করে পড়বে যে কোনটার কি ক্যারেক্টার। এই ক্যারেক্টার গুলো কিন্তু তুলে দিতে পারে যে নিচে ক্রম অনুযায়ী সাজাও কোনটার আন্ত আণবিক আকর্ষণ, হয়তো বলে দিল অ্যাসেন্ডিং অর্ডারে বা ছোট থেকে বড়, বড় থেকে ছোট এরকম ভাবে সাজাও। তাহলে এই চার্টটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এবার দেখে নি যে পার্টিকেল বা কণা কি। একটু ধারণা দিয়েছি যে যে কোনো রকমের পদার্থকে, এটাকে যদি আমি একদম ছোট্ট ছোট্ট করে ভেঙে দিই, একদম ক্ষুদ্র, তাহলে আমরা শেষে গিয়ে যেটা পাবো সেটা হচ্ছে পার্টিকেল বা কণা। এবার এই পার্টিকেল বা কণা তিন রকম ভাবে থাকতে পারে। একটা কি, একটা হতে পারে অ্যাটম হিসেবে থাকতে পারে, আমরা পড়েছি তো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, আয়রন, এগুলো সব হচ্ছে অ্যাটম। আর কি হিসেবে থাকতে পারে? অণু বা মলিকিউল হিসেবে থাকতে পারে। এবার দেখবে এটা অক্সিজেন, এটা হচ্ছে একটা পরমাণু, অক্সিজেনের পরমাণুকে এরকম ভাবে আমরা ডিনোট করি, নাইট্রোজেনকে এরকম ভাবে ডিনোট করি, তারপরে হচ্ছে এফি কে এইভাবে ডিনোট করি। কিন্তু দেখবে কিছু কিছু পরমাণু আছে যেগুলো কিন্তু লেখার সময় এইরকম ভাবে লিখি, তাই তো? বই যখন অক্সিজেন লেখা থাকে তখন কিন্তু ও লেখা থাকে না, O2 লেখা থাকে, তেমন নাইট্রোজেনে N2 লেখা থাকে। তাহলে আমরা বলতে পারি মলিকিউল কি বা অণু কাকে বলবো? অণু বলবো তাকে যখন একের বেশি পরমাণু সংঘবদ্ধ হয়ে যে পার্টিকেলটা তৈরি করছে তাকে আমরা বলছি হচ্ছে অণু। আর আয়ন কি? আয়নের কনসেপ্ট আমরা আবার পরে আরো ভালো করে দেখবো। শুধু জেনে রাখো যখন কোনো পরমাণু থেকে, অ্যাটম থেকে হয় ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে অথবা ইলেকট্রন ঢুকছে, যখন ইলেকট্রন বেরিয়ে যাবে তখন কি হবে? তখন হয়ে যাবে সেটা পজিটিভ, আর যখন ইলেকট্রন ঢুকে যাবে তখন
সেটা হয়ে যাবে নেগেটিভলি চার্জড আয়ন। যেমন হচ্ছে H+ মানে এখান থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে গেছে, তাই এটা হচ্ছে পজিটিভ। আবার দেখো Cl- মানে এর মধ্যে আরো একটা এক্সট্রা ইলেকট্রন প্রবেশ করেছে, তাই সেটা হয়ে যাচ্ছে নেগেটিভলি চার্জ। এবার চলে আসি অ্যাটমোসিটি। আমরা অনেক রকমের বইয়ের মধ্যে কিন্তু ছোটবেলায় না 9-10 বিভিন্ন রকমের কম্পাউন্ড কিন্তু পড়েছি, মৌলও পড়েছি, যৌগও পড়েছি। যেমন O2, যেমন হচ্ছে H2SO4, যেমন হচ্ছে HCl। তাহলে এগুলো কতগুলো পরমাণু দিয়ে গঠিত সেটাই হলো তার অ্যাটমিসিটি। যেমন অক্সিজেন এখানে দুটো রয়েছে, তার এর অ্যাটমিসিটি কত? 2। H2SO4 এ কত রয়েছে? হাইড্রোজেন দেখো দুটো রয়েছে, সালফার রয়েছে একটা, আর অক্সিজেন রয়েছে 4টে, তাহলে অ্যাটমিসিটি হয়ে গেল 7। HCl এ দেখো হাইড্রোজেন রয়েছে একটা আর ক্লোরিনও রয়েছে একটা, তাহলে অ্যাটমিসিটি কত হয়ে গেল? এটা হয়ে গেল 2। তাহলে এখান থেকে অঙ্কও দিতে পারে, যে তুলে দিল কোনো একটা মৌল বা যৌগ, বললো যে অ্যাটমিসিটিটা কত হতে পারে, নিচের কোনটি এর অ্যাটমিসিটি হতে পারে সেটা লেখো।